আমরা যখন কন্টেন্ট রাইটিং শেখা শুরু করি আমরা কিন্তু সবাই এই ভুলটা করে থাকি যে আমরা ডিরেক্ট কন্টেন্ট লেখা শুরু করি। কিন্তু একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়ার আগে আপনাকে কিন্তু অনেক কন্টেন্ট পড়তে জানতে হবে। আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে কিভাবে আমরা অনলাইনে রিসার্চ করার মাধ্যমে ভালো কন্টেন্টগুলো খুঁজে বের করব এবং সেখান থেকে আইডিয়া নিব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা ফাইবারে এসে যখন কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করলাম এখানে, তো এই পুরো সার্চটাকে আমরা বেস্ট সেলিং দিয়ে এখান থেকে সর্ট করলাম। এখান থেকে আপনি বেস্ট সেলিং যারা নতুন আসছে তাদেরকে এখান থেকে সার্চ করতে পারবেন। তো এটা সার্চ করার পিছনে কারণ হচ্ছে এটা, যারা বেস্ট সেলিংয়ে কাজ করছে অর্থাৎ ভালোভাবে কাজ করছে তাদের থেকে বড় রেফারেন্স আপনার জন্য আর কেউ হয় না। সো আপনি যদি দেখেন এখানে আমরা পাশাপাশি কিন্তু অনেকগুলো গিগ ওপেন করে রেখেছি এবং এই গিগগুলো আপনি সহজেই ক্লিক করলে কিন্তু পাশে একটা ট্যাব চলে আসে। সো এই ট্যাবগুলোতে আমরা কেন সার্চ করছি, আপনি দেখবেন যে প্রত্যেকটা যারা কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছে তাদের এই এই যে গিগটা আছে, গিগের ইমেজগুলোর নিচে একটা অপশন থাকে যেখান থেকে আপনি ক্লিক করে করে দেখতে পারেন যে ওরা আসলে কিভাবে তাদের এই যে স্যাম্পলগুলোকে এখানে অ্যাড করছে। এটা প্রত্যেকটা ডেলিভারির সময় তারা একটা ইমেজ অ্যাড করে থাকে। তো এতে করে কি হয় যে যখনই সেই ক্লায়েন্টটা এই কাজটাকে অ্যাপ্রুভ করে দেয়, ইমেজটা দেখা যায়। কারণ আপনি যখন শুরু করবেন এই ফাইবারের কাজ তখন ৩টা ইমেজই দেখা যায়। আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে আপু আমি ৩টা ইমেজ দিতে পারি, এখানে তো আমি অসংখ্য ইমেজ দেখলাম। বাট এইটা এই কারণেই দেখা যায়। তো উনি হচ্ছে কপিস্কেপ এই টুলটা ব্যবহার করে। এই টুলটা ব্যবহার করে উনি জাস্ট ওনার ক্লায়েন্টকে প্রত্যেকবারই বলে দেয় যে হচ্ছে তার কনটেন্টটা কতটা ইউনিক, রাইট? এবং আপনি যদি পরের আরেকটাতে যান এখানে দেখবেন ওনার ক্ষেত্রে ওটা অন্যরকম। উনি প্রত্যেকটা ক্লায়েন্টকে এই ইমেজটা পাঠায় যেটা হচ্ছে ইয়স্ট এসইওর ইমেজ। তো ইয়স্টে উনি যেহেতু ওয়ার্ডপ্রেসে লিখে থাকে, তো উনি আসলে কনটেন্টগুলোকে মেক শিওর করে ওনার ক্লায়েন্ট যারা আছে তারা বুঝতে পারে যে কনটেন্টটা এসইও করা আছে। আবার পাশের যেটা আছে, পাশের যে ব্লগটা আমাদের ওপেন করা আছে যেভাবে আপনি দেখছেন এখান থেকে নিচে, সে কিন্তু তার যে ব্লগটা আছে লেখার পরে স্ক্রিনশট দিয়ে দিয়ে ইমেজটা অ্যাড করে দেয়। এতে করে যখনই তার ক্লায়েন্টরা এটা অ্যাপ্রুভ করে দেয় এই ইমেজগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার কাজ হচ্ছে এই কনটেন্টগুলো পড়া। আপনি যত বেশি পড়বেন তত ফরম্যাটিংটা আরও বেশি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। শুধুমাত্র এই না, আমরা যখনই গুগলে যাই, আমি গুগলে যেয়ে যখন প্রেজেন্টেশন ট্রিক্স লিখে ধরেন এখানে সার্চ করলাম, এইটা কিন্তু আপনি দেখতে পাবেন গুগলের ফার্স্ট পেজে আছে। নিচে যান এখানে দেখবেন যে এটা কিন্তু নাম্বার 1 পেজে আছে। সো যখনই আপনি কোনো রিলেটেড টপিকে ব্লগ লিখছেন সেই টপিকে অবভিয়াসলি আপনি গুগল সার্চ করবেন এবং রিসার্চ করবেন। কিন্তু এর আগেও আপনি যতবারই, এটা আমার রিকমেন্ডেশন আপনার জন্য, ধরেন আপনি ডেইলি ১টা ২টা ব্লগ পড়ছেন, কিন্তু ওই ব্লগটাকে সামারাইজ করে যখন এই কোর্সটা করছেন প্রতিদিন এই সেকশনগুলো শেষ হচ্ছে না আপনার, প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে একটা টপিক নিয়ে সার্চ করে ওই টপিক রিলেটেড ব্যাপারে আপনার যে পয়েন্ট অফ ভিউটা সেটা লেখা। এবং এইটা লেখার জন্য আপনি সবার আগে একদমই রিসার্চেরটা যে ব্যাপারটা সেটাকে টপ নশ করে নিতে হবে এবং আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনি আসলে রিসার্চটাই করতেছেন কী ব্যাপারে। এইটাই আসলে আমাদের একটা কমন ফ্যাক্টর, যেটা আমরা আসলে গুগলে সার্চ তো সবাই করতে পারি, তাহলে এটার ব্যাপারে লেকচার দেওয়ার কি আছে। তো এখন দেখেন আমরা যদি একটু পিন্টারেস্টে আসি, কারণ পিন্টারেস্ট আপনার জন্য সবচেয়ে বড় একটা ওয়েপন হবে। পিন্টারেস্টে এসে আমরা সেমভাবে প্রেজেন্টেশন ট্রিক্স দিয়ে যখন সার্চ করেছি, এখানে কিন্তু অনেক ব্লগ এসেছে। সো ব্লগ আসার পরে আমরা এই একটাতে ব্লগে যখন ক্লিক করি আপনি দেখবেন যে নিচে এই জায়গাটাতে একটা লিঙ্ক এনেবল করা আছে। সো আপনি লিঙ্কটাতে ক্লিক করলে ওই ব্লগটা কিন্তু ওপেন হয়ে যায়। এখন আমাদের স্ক্রিনে কিন্তু দেখেন একটা ব্লগ আছেই অলরেডি। তো এই ব্লগটাতে আমরা যদি একটু দেখি যে এই ব্লগটা কিভাবে লিখাচ্ছে। আসলে আমি যদি এই টপিকে ব্লগ লিখতে চাই তাহলে আমি কিভাবে বুঝবো যে অডিয়েন্স কতটা পড়েছে বা অডিয়েন্সের জন্য কোনটা ভালো হবে? আপনি প্রথমেই দেখেন, প্রথম যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে ওনার ইন্ট্রোডাকশনটা উনি কীভাবে লিখেছে। শর্ট লিখেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই ব্লগটা অনেক জোস। আমি এটা পড়ে দেখেছি। কিভাবে দেখেন, এই প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা পার্ট শেষ করার পরে আপনাকে স্লাইডে নরমালি যে ইমেজগুলো দেয়, ধরেন এই টাইপের ইমেজ দেয়। অনেকেই কী করে ব্লগ লেখে কিন্তু এই ধরনের ইমেজ দিয়ে দেয়। কিন্তু আপনার অডিয়েন্স এই ধরনের ইমেজ দিয়ে কী করবে?
আপনাকে কাজের ইমেজ দিতে হবে, রাইট? সো আমি যখন ব্লগটাকে এখানে অ্যানালাইজ করতেছি, আমি দেখতেছি কিন্তু যে উনি আসলে প্রত্যেকটা কাজের ইমেজ দিয়েছে। এখানে কিন্তু ইনফোগ্রাফিক্স দিয়েছে, যেগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে। এখানে ফন্টের ব্যাপারে বলেছে, রাইট? টাইপোগ্রাফি, এখানে প্রত্যেকটা বাটন উনি কিন্তু মার্ক করে দিয়েছে এবং এখানে নিচে যান আপনি দেখতে থাকবেন যে এরকম কিছুই করেছে। সো আপনি যখন এই টপিকে ব্লগ লিখবেন, আপনার প্রথম যে রিসার্চ পার্টটা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা মোটামুটি ছোট আছে। এখানে প্রত্যেকটা হেডার দেওয়া আছে। এখানে দেখেন বড়, বড় হেডার দেওয়া আছে। টেক্সট বা সবকিছু নিয়ে আলাদা, আলাদাভাবে যখন কথা বলছে এবং ১ম এ স্লাইড ডিজাইন নিয়ে কথা বলেছে। তারপরে হচ্ছে উনি টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কথা বলেছে। এগুলো H1 হেডার এবং H2 হেডার এগুলো। সো এভাবে আপনি নোটিস করবেন যে আচ্ছা, আমি যখন ব্লগটা লিখছি, তো ব্লগটা পড়ে যাতে মনে হয় মানুষের কোনো টিউটোরিয়াল হলে বা কিছু যে একটা ভিডিও টিউটোরিয়াল দেখছে বা একটা ভিডিও দেখছে। তো এরকম এক্সপেরিয়েন্স যখন আপনি আপনার ব্লগ থেকে দেখবেন, এই জিনিসটা তখন আপনার ব্লগটা আসলে অডিয়েন্সের কাছে আরও ভিজিবল হয়ে যাবে এবং আপনাকে রিসার্চ করে, করে দেখতে হবে যে অন্যরা কিভাবে লিখছে। আপনি যদি এখন দেখেন, আমি যদি প্রেজেন্টেশন রিলেটেড ব্যাপারে এই ব্লগটা নিয়ে রিসার্চ না করতাম বা লেখার আগে না পড়তাম, তাহলে কিন্তু আমার মাথায় এই আইডিয়াটা আসতো না। আমি সেই একই রকমভাবে ওই যে ১ম যে ইমেজটা দিলাম, এরকম ইমেজ দিয়ে ব্লগটাকে সুন্দর করার চেষ্টা করতাম। তো এই সেম ব্যাপারটা এরকম অসংখ্য ব্লগ আছে, HubSpot আছে। আপনি যদি মার্কেটিং বেস বা যেকোনো ব্লগ পড়তে চান, HubSpot এ অনেক সুন্দরভাবে লেখে। নীল প্যাটেলের ব্লগ আছে আপনার জন্য আউটস্ট্যান্ডিং একটা ব্লগ, যে নীল প্যাটেল ব্লগ। আপনি যদি সার্চ করেন নীল প্যাটেল ব্লগ, তার প্রত্যেকটা ব্লগে আপনি এই ধরনের আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স দেখবেন এবং এই এক্সপেরিয়েন্সটা ধরেন এই যে ব্লগ, আমরা ব্লগে যে ওনার প্রত্যেকটা ব্লগ ফিলস লাইক আ ভিডিও, রাইট? সো আপনাকেও এরকম করতে হবে যে আপনার অডিয়েন্সের জন্য যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়। কিন্তু সব কিছুতে আবার কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হয় না। আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, যেটা আমরা প্রথম দিকে পড়ছিলাম, যে লেখাটা কি ফর্মাল নাকি লেখাটা কনভারসেশনাল, এটা আপনি দেখবেন যে যদি ফর্মাল হয় তাহলে ফর্মাল লেখা যায়। কিন্তু কনভারসেশনাল হলে, ধরেন টিপস বা ইন্ট্রোডাকশন, যে এই ধরনের টেকনিক্যাল রাইটিং হলে, তো দেখা যাবে যে আপনি এই টাইপের এক্সাম্পল দেখতে পারবেন। এগুলো আপনি প্রত্যেকটা টপিকের জন্য আপনাকে যখন ক্লায়েন্ট দিবে কাজগুলো বা আপনি যখন নিজের জন্য লিখবেন, আগে থেকেই রিসার্চ করে দেখবেন যে হোয়াট আদার পিপল আর রাইটিং ইন দেয়ার ব্লগ। তখন আপনি যে বেস্ট রাইটিংটা করতে পারবেন আপনার জন্য। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি আপনাদের স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে আপনারা কন্টেন্ট রিসার্চ করার মাধ্যমে সেখান থেকে আইডিয়া নেবেন। এখন কিন্তু বসে থাকলে চলবে না, আপনাদেরকে অনেক বেশি রিসার্চ করতে হবে এবং চাইলে আপনারা সেগুলোকে স্প্রেডশিটে তুলে রাখতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন প্র্যাকটিস করতে থাকুন।